আমি দীর্ঘদিন যাবৎ কনস্টিটিউশনাল ল পড়াই, এখন এটার উপর একটা রিসার্চও করছি। আমি আপনাদেরকে একটা গল্প বলি, তারপর আপনারা বুঝতে পারবেন সংবিধান চর্চার ক্ষেত্রে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। আমরা যখন সংবিধান রচনা করার জন্য 1972 সনে যখন গণপরিষদের বিতর্ক হয়, যেখানে বঙ্গবন্ধু, 4 জাতীয় নেতা, জেনারেল ওসমানী, গণপরিষদের মেম্বার হিসাবে ডক্টর কামাল হোসেন, সুরঞ্জিত সেনগুপ্ত সবাই ছিলেন, সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকগুলা গর্বের সাথে, অহংকারের সাথে কতগুলা কথা বলা হয়। আওয়ামী লীগ মানে ওনারা তো আমাদের মুক্তিযুদ্ধের নেতা, ওনারা অত্যন্ত গর্ব করে কয়েকটা জিনিস বলেছিলেন। আমি তো এত ডিটেইল বলতে পারবো না, সময় নাই, 3টা জিনিস বলি। যেমন বারবার বলেছেন, এখন 4-5 জন, সৈয়দ নজরুল সাহেব, মনসুর আলী সাহেব, ডক্টর কামাল হোসেন, আরও সিনিয়র অনেকে, ওনারা গর্ব করেও একটা কথা বলেছেন যে এই সংবিধানে কালো আইন জারি করার কোনো স্কোপ নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই সংবিধানে জরুরি অবস্থা জারির কোনো বিধান নাই। আসলেও ছিল না। এই গর্বটা যারা করেছেন তারা 1 বছরের মধ্যে, তারাই সেই আওয়ামী লীগই 1 বছরের মধ্যে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট করে কালো আইন জারির সুযোগ এবং জরুরি অবস্থা জারির সুযোগ, জরুরি অবস্থা জারি করার প্রভিশনই কনস্টিটিউশনে ঢুকিয়েছে 1 বছরের মধ্যে। তারা নিজেরা গর্ব করে 1 বছরের মধ্যে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি কাজ করেছে। সেকেন্ড গর্বটা করা হয়েছিল, আপনারা জানেন এর আগে ইলেকশনে ছিল 21 বছর, 21 বছর হলে ইলেকশন করা যেত। ওই সংবিধানে 18 বছর করা হয়, ভোটাধিকার 18 বছরে নামিয়ে দেওয়া হয়। তো এটা নিয়ে ওনারা সঙ্গত কারণে অত্যন্ত গর্বের সাথে বলেছেন যে যাদের বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে, ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারে, এই জন্য ভোটের বয়স 18 করে দিলাম। এবং বঙ্গবন্ধু খুব গর্বের সাথে বলেছিলেন যে আমরা একটা ইলেকশন দিব, আমরা হারলে হেরে যাব, আমরা বিরোধী দলকে সাদরে বরণ করে নিব যারা ইলেকশনে জিতবে। এই যে ওনাদের এই গর্বটা, সেটা ওনারা কিছুদিনের মধ্যে, আপনারা জানেন যে দলের কাছে হারলে আমরা দলের কাছে ক্ষমতা হস্তান্তর করব, ওনারা দলের সুযোগই বিলুপ্ত করে দিয়েছেন। 4র্থ সংশোধনী করে ওনারা দলই বিলুপ্ত করে দিয়েছেন, অন্য কোনো দলই নাই, তা হারবে কার কাছে? আরেকটা কথা হচ্ছে, থার্ড যে ওনাদের গর্ব ছিল সেটা হচ্ছে ওনারা শোষণ মুক্তি করবেন, দুর্নীতি দূর করবেন। কিছুদিনের মধ্যেই ওনাদের আমলে কি পরিমাণ দুর্নীতি হয়েছিল, এবং এখন যদি আপনি দেখেন ইম্পিউনিটি ল করা হয়েছে, অর্থাৎ দুর্নীতি যদি হয়ও, এই যে আপনার ক্যাপাসিটি যে ইয়ে করার জন্য বিদ্যুতের যে কুইক রেন্টাল, দুর্নীতি আছে কিনা ওইটা নিয়েই আপনি মামলা করতে পারবেন না। তো আমার কাছে দুঃখ লাগে যে আমরা অবশ্যই 72-এর সংবিধানের সমালোচনা করব, কিন্তু একটা কথা বলতে হবে যে প্রথম শুরুটা এত খারাপ ছিল না, কিন্তু এই শুরুর ফাউন্ডেশনই আওয়ামী লীগ চুরমার করে দিয়েছে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট এবং 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তারপর প্রতিটা সরকারই কম বেশি করেছে। এখন আপনারা যখন সংবিধান বিনির্মাণের কথা বলেন, ডেফিনেটলি আমাদের নতুন সংবিধান গড়ার অধিকার আছে। পৃথিবীতে সংবিধান নিয়ে একজন খুব বড় গবেষক আছেন, ভ্যানকার্ট, উনি একটা গবেষণা করেছিলেন গত 200 বছরে যেই সংবিধানগুলো হয়েছে এগুলির অ্যাভারেজ আয়ু হচ্ছে 20 বছরের মতো। আমাদের সংবিধান তো 50 বছর হয়ে গেছে। এই সময়ের মধ্যে কত সংবিধান চেঞ্জ হয়েছে দেখেন। আমাদের সংবিধান দক্ষিণ এশিয়ার সেকেন্ড ওল্ডেস্ট সংবিধান। এর মধ্যে অনেকবার নেপালে সংবিধান হয়েছে, শ্রীলঙ্কায় সংবিধান হয়েছে, মালদ্বীপে হয়েছে। যদি প্রয়োজন হয় আজকে 72-এর সংবিধান কাটা ছেঁড়া করে এমন নোংরা একটা সংবিধানে পরিণত করেছে, যদি প্রয়োজন হয় বাংলাদেশের মানুষের অধিকার আছে নতুন সংবিধান প্রণয়নের দাবি তোলার, অথবা এই সংবিধানের সিগনিফিকেন্ট পরিবর্তন আনার। কি পরিবর্তন আনতে হবে এটা আপনারা সবাই বলছেন। আমাদের এখানে আইনজীবী ভাই খুব ভালো মতো পয়েন্ট আউট করেছে। আমরা এই কথাটা যদি আমরা বলি যে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে, এটা ঠিক, কিন্তু আরেকটু বুদ্ধি করে বলতে হবে। কারণ উনি বললো না যে 2টা প্রধানমন্ত্রী তখন তৈরি হবে, আসলেও হবে। আমাদেরকে যেটা বলতে হবে, আমাদের যে সংবিধানে আমাদের প্রকৃত ইলেকশন লাগবে। প্রকৃত ইলেকশন না হলে আমরা প্রকৃত সংসদ পাবো না। তো প্রকৃত সংসদ যখন আমরা পাবো, সংসদীয় কমিটিগুলাকে অত্যন্ত শক্তিশালী করতে হবে। আর্টিকেল 70-র পরিবর্তন করতে হবে। বলতে হবে আর্টিকেল 70 অনুযায়ী শুধুমাত্র আস্থা অনাস্থা ভোটের ক্ষেত্রে আর্টিকেল 70 প্রযোজ্য হবে। কালো আইন জারি করার ক্ষেত্রে আর্টিকেল 70 প্রযোজ্য হবে না। কালো আইন জারি হলে যে কারো অধিকার আছে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার, এই সুযোগগুলো দিতে হবে। আমাদের যে কনস্টিটিউশনাল কমিটিগুলো আছে বিরোধী দলে, যারা প্রকৃত নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে বিরোধী দল এবং সরকারি দল মিলে তারা বিভিন্ন কনস্টিটিউশনাল কমিশন করবে, তারা বিচারপতি নিয়োগ দিবে, নির্বাচন কমিশনার নিয়োগ দিবে। এই ধরনের প্রভিশন বাংলাদেশের আশেপাশে বহু দেশে সংস্কার হয়েছে। এই পজিটিভ সংস্কারগুলো করতে হবে। আমরা সবাই জানি আর কি কি করতে হবে। বিচারক নিয়োগের আইন করতে হবে উচ্চ আদালতে, উচ্চ আদালতের স্বাধীনতা এস্টাবলিশ করতে হবে, আমরা এগুলি সবাই জানি। কিন্তু আমাদের আরও কিছু নতুন চিন্তার স্কোপ রয়েছে, আমি শুধু সেগুলি বলছি। যে হাসান কাইয়ুম ভাইরা অনেক দিন ধরে সংবিধান নিয়ে কাজ করছেন, ওনাদের বইগুলো পড়েন, ওনারা খুব ভালো কাজ করছেন। আরও নতুন নতুন কিছু কনসেপ্ট আনতে হবে, আমাদের দাবি তুলতে হবে আমরা কেন এককেন্দ্রিক সরকার হব।
বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে লার্জলি পপুলেটেড এক কেন্দ্রিক সরকার বাংলাদেশে। 18 কোটি লোকের দেশে এক কেন্দ্রিক সরকার পৃথিবীতে কোথাও নাই, কোথাও নাই। এই দক্ষিণ এশিয়াতে এক কেন্দ্রিক সরকার এখন আছে শুধুমাত্র ভুটানে আর বাংলাদেশে। আমাদেরকে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট লাগবে। আমাদের ক্ষমতা এক ব্যক্তির হাতে, কয়েকটা আমলার হাতে কেন্দ্রীভূত রাখার পথ থেকে বেরোয় আসতে হবে। আমাদের পঞ্চগড়ের একটা মানুষের যদি মৌলিক অধিকারের মামলা করতে হয়, তাকে কেন ঢাকায় আসতে হবে? রংপুরে হাইকোর্ট স্ট্যাবলিশ করতে হবে, সিলেটে হাইকোর্ট স্ট্যাবলিশ করতে হবে, সুপ্রিম কোর্ট একটা থাকবে। প্রাদেশিক সরকার থাকলে এই পরিমাণ শোষণ, অত্যাচার, সম্পদ কুক্ষিগত করার সুযোগ থাকবে না। আমাদেরকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, যা যদি প্রয়োজন হয় আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করতে হবে। সব রাজনীতিবিদদের হাতে না ছেড়ে আপার টায়ার যেখানে থাকবে সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকতে হবে। আমাদের এই ধরনের নতুন নতুন চিন্তা করতে হবে। আমরা যে ভোটের যে এই রাজনীতিটা করি, দেখা যায় এক দল 30% ভোট পেয়েছে, আরেক দল 35% ভোট পেয়েছে। তো 35% যে ভোট পেয়েছে দেখা গেলো সে 200টা আসন পেয়েছে, আর 30% যে ভোট পেয়েছে সে দেখা গেলো 50টা আসন পেয়েছে। এইটাকে ভাঙতে হবে, আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যেতে হবে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আবার আমি যদি শতভাগ দাবি করি শতভাগই হবে, তখন দেখা যাবে হাসিনা খালেদার মতো নেতৃবৃন্দ তারা এটার সুযোগ নিয়ে আরও বেশি অত্যাচারী, আরও বেশি স্বৈরাচারী হয়ে যাবে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আমাদের এই সাবকন্টিনেন্টের দেশে, বিভিন্ন দেশে চালু হচ্ছে। আমাদেরকে বলতে হবে যে ধরা যাক আর কি 70% আসনে সরাসরি নির্বাচন, আর 30% আসন হচ্ছে প্রাপ্ত ভোটের ভিত্তিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। কারণ গণ অধিকার পরিষদ যদি 10% ভোট পায়, 10% ভোট পাইলে 300 জনের মধ্যে 10% হচ্ছে 30 জন। 30 জন তারা দল থেকে নিয়োগ দিতে পারবে। আর যদি 50% সুযোগ আছে 15 জন পাবে। তাহলে সমস্ত দলের রিপ্রেজেন্টেশন থাকে। সামান্য কিছু ভোট বেশি পেয়ে সবাই 200টা আসন পেয়ে যায় না, ইচ্ছা মতো অরাজকতা করতে পারে না। এই ধরনের অনেক নতুন চিন্তার স্কোপ আছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আইনজীবী অধিকার পরিষদ যারা আছেন এখানে, আমাদের এখানে অনেক নতুন সংবিধান নিয়ে চিন্তা করছেন, কাজ করছেন অনেক মানুষ আছে। এই হাসান কাইয়ুম ভাইরা আছে, আরও অনেক আছে, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না। আপনারা সবার সাথে মিলে বসে খুব কংক্রিট প্রপোজাল দেন, যেগুলি আমরা সবাই জানি, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রী ক্ষমতার আসে, এগুলির বাইরেও আরও চিন্তার স্কোপ আছে। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে, প্রাদেশিক সরকার আছে, তারপর আমাদের একটা ন্যায়পাল প্রতিষ্ঠা করার ইয়ে করেছিল, এটা কোনো আইনি হয় নাই, কিছুই হয়নি। কি করা যেতে পারে? আমাদেরকে কংক্রিট প্রপোজাল দিতে হবে। আমাদেরকে, আমি একটা লাস্ট কথা বলে চলে যাই। অনেক বড় বড় কথা 72-এ বলা হয়েছিল, জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। ওই সংসদ ভবনে এগুলি বক্তৃতা করতে করতে গণপরিষদ ওনারা কেঁদে ফেলছেন। মেহনতি মানুষ না খেয়ে থাকে, কৃষকের পেটে নাই, গ্রামে গঞ্জে মানুষ অবহেলিত, কত কথা। কি হয়েছে আলটিমেটলি? আপনারা দেখেন, আমাদের সংবিধানে অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলির ব্যবস্থা করা হচ্ছে মৌলিক দায়িত্ব। পাকিস্তানের সংবিধান, পাকিস্তানের তুলনা দিচ্ছি সবসময়, আমরা পাকিস্তানের চেয়ে বেটার অন্তত এই গর্বটা পাইতে চান তো, তাহলে অন্তত পাকিস্তানের সমান করেন। পাকিস্তানের হচ্ছে একটা প্রতিশ্রুতি, অঙ্গীকার, আমাদের হচ্ছে মৌলিক দায়িত্ব। ওই প্রতিশ্রুতি ঠিক মতো পালন করলো কিনা, এই জন্য প্রত্যেকটা সরকারকে বছরে একবার সংসদের কাছে রিপোর্ট দিতে হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা কী ব্যবস্থা করেছে। আপনারা জানেন পাকিস্তানে অলরেডি শিক্ষা মৌলিক অধিকারে পরিণত হয়েছে, আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য মৌলিক অধিকারে। ভারতে আরও আগে হয়েছে, আমরা তো এগুলিও করতে পারি না। তা আমাদের অনেক জায়গায় পরিবর্তনের স্কোপ আছে। আমরা সবাই মিলে নিশ্চয়ই আগামী বাংলাদেশ গড়া, আমি যখন আজকে আমি নূরকে বলছিলাম যে তোমরা এত অল্প দিনের একটা সংগঠন এত জনপ্রিয় হয়ে গেছে, তার মানে মানুষের মধ্যে ডিমান্ড আছে, চাহিদা আছে, মানুষ দেশকে নিয়ে ভাবে। আমরা তো চোরের সন্তান না যে আমাদের পিতা মাতা আমাদেরকে বিদেশে পাঠাই দিবে, বিদেশে থাকবো, কোনো চিন্তা নাই, এই দেশ থেকে লুট করবো আর বিদেশে পাঠাবো, আমাদের সন্তান নাতি পুতি বিদেশে থাকবে। আমরা বিদেশের চিন্তা করি না, আমরা এই দেশের সন্তান, এই দেশে থাকবো। এই দেশটাকে আমাদের স্বার্থেই আমাদের গড়তে হবে। যারা প্রতিকূল সময় থাকলে তারা পালিয়ে যাও, আমরা কোথাও পালাবো না। কাজে আমরা যখন এই দেশে থাকবো, আমরা আমাদের পরের 50-100 বছরের প্রজন্মের কথা চিন্তা করব। অবশ্যই আমরা চাবো আমাদের এখানে আরও বেটার একটা সংবিধান হোক, আমাদের এখানে সম্ভব হলে শ্রেষ্ঠ সংবিধানটা যেন হয়, এবং সেটা বাস্তবায়নের কাঠামো যেন থাকে। আমাদের আইয়ুব খানের কাছে যাওয়ার দরকার কি? আমাদের দেশেই তো অনেক বড় বড় এক্সপার্টরা আছে, বলছেন ওনারা যে আমাদের দেশের জনগণের ভালোর জন্য সংস্কার প্রয়োজন। আমরা কি অতীতে 2-1টাও হলেও ভালো সংস্কার করি নাই? আমরা 12তম সংশোধনীর মাধ্যমে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেছিলাম, 13তম সংশোধনীর মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলাম। এরপর 4টা সুষ্ঠু নির্বাচন পেয়েছি, 2বার আওয়ামী লীগ জিতেছে, 2বার বিএনপি জিতেছে। এমন না এটার বেনিফিট একটা দল পেয়েছে। তা আমাদের এখানে ভালো কাজ মাঝে মাঝে হয়েছে। সংস্কার মানেই হচ্ছে বৃহত্তর জনগণের ভালোর জন্য। যেটা সংস্কার মানে, আপনার প্রশ্ন যদি আমি এইভাবে বুঝে থাকি, সংস্কার মানে এক নেত্রীর বা এক নেতার বা এক দলের বা কিছু চোর বড় লোকের সুবিধার জন্য সংস্কার, এটাতে সংস্কার বলে না, এটা হচ্ছে রিগ্রেসিভ সংস্কার। আমরা প্রোগ্রেসিভ সংস্কার চাই। অবশ্যই আমি আপনার সাথে একমত, সংস্কার হতে হবে
বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ, তাদেরকে প্রায়োরিটি এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। 7th অ্যামেন্ডমেন্টের আমরা সমালোচনা করি নাই। আমি কেন করিনি, দুইটা কারণে বলি। এটা তো অলরেডি আদালত কর্তৃক অবৈধ ঘোষিত। তো অবৈধ, ও তো নাই, ও তো অবৈধ ঘোষিত। মরারে আমি নিয়ে কি সমালোচনা করব, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 72-এর সংবিধানটা তো প্রণয়ন করেছে আওয়ামী লীগ, এটা তো সামরিক শাসকরা করে নাই। আমরা তো আলোচনা করছি 72-এর সংবিধানের ত্রুটি নিয়ে। আমাদের বেদনার জায়গাটা কোথায়? 72-এর সংবিধান যেই দল বানিয়েছে, যেই দল, আমি যেটা নির্মাতা, তাকে আমি হত্যা করি কীভাবে? সামরিক শাসক তো একটা নির্মাতা না। আপনি কি আপনার সন্তানকে হত্যা করবেন? সামরিক শাসকরা যদি 72-এর সংবিধান হত্যা করা থাকে, সে তার সন্তানরা হত্যা করে না, কারণ ও তো একটা জন্মদাতা না। 72-এর সংবিধানের জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ 72-এর সংবিধানকে পঙ্গু করে দিয়েছে 2nd আর 4th অ্যামেন্ডমেন্টের জন্য। সবচেয়ে বড় বেদনা এখানে। আমার আশা তো বঙ্গবন্ধুর কাছে, বঙ্গবন্ধু দলের কাছে। আমি সামরিক শাসকের কাছ থেকে সংবিধানের স্পিরিটকে ধরে রাখবে আমি আশা করি কী হবে? ও তো সংবিধান বুঝেই না। সামরিক বাহিনীর সাথে তো সাংবিধানিকতার কোনো সম্পর্ক নাই। কাজে তারপরও বলি, যেহেতু আলোচনা এসছে, আমাদের যে কোনো আলোচনাতে, যে কোনো লেখাতে দেখবেন মানে অবশ্যই আমরা 5ম এবং 7ম সংশোধনী সমালোচনা করি। সামরিক শাসনের রাজনীতিতে হস্তক্ষেপ অবশ্যই সমালোচনা করি। এবং অবশ্যই সাথে সাথে এটাও বলি, বেসামরিক শাসক যারা আছেন, আপনারা আচরণে, অত্যাচারে সামরিক শাসকদেরকে ছাড়াই যায় না। এবং সেটাই এরকম করলেই তখন সামরিক শাসকরা আপনারাও এটা করে আসার সুযোগ করে দেন। আপনাদের ব্যর্থতার কারণে আসে, জনগণের ব্যর্থতার জন্য না।